সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আজ 20শে মার্চ, আজ ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে। সারা বিশ্বব্যাপী এবং বাংলাদেশেও কিন্তু এই দিবসটি পালন করা হচ্ছে। সুপ্রিয় দর্শক, আজ আমরা এই দিবসটি নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এবং এই দিবসটি নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন বিশেষ অতিথি। আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নিই আমাদের সেই অতিথিদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর রকিবুল হোসেন রুমি, সভাপতি পায়োনিয়ার ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল এবং সভাপতি বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সায়েন্স। এবং সেই সাথে আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, তিনি হলেন ডক্টর মোহাম্মদ আসাফুজ্জোহা রাজ, মহাসচিব বাংলাদেশ ফেডারেশন অ্যান্ড ডেন্টাল সায়েন্স এবং প্রতিষ্ঠাতা রাজ ডেন্টাল সেন্টার ও রাজ ডেন্টাল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। স্যার, ডক্টর রকিবুল হোসেন রুমি, স্যার আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আজকে যে ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে, এই দিবসটিকে কেন্দ্র করে আসলে আপনারা কি ধরনের বার্তা প্রতি বছর নিয়ে আসার চেষ্টা করেন এবং এই বছরের বার্তাটা আসলে কি? ডেন্টিস্ট্রি যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, মুখগহ্বর এবং দাঁত, এই বিষয়টি বিবেচিত হয়েছে 2007-এ প্রথম ওরাল হেলথ ডে করা হয় এবং ওই এফডিআইয়ের যে প্রেসিডেন্ট এই বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে তার জন্মদিনে 12ই সেপ্টেম্বর প্রতিপালন করা হতো। তো সেই বিষয় যেহেতু এফডিআই এবং অন্যান্য অনুষ্ঠানের সঙ্গে ওরাল হেলথ ডে সাংঘর্ষিক না হয়, এর জন্য এটার পরিবর্তন করা হয়েছে 2014 থেকে এটাকে নেওয়া হয়েছে 20 তারিখে। তো প্রত্যেক বছর এই সংগঠন থেকে একটি প্রতিবাদ্য জনগণের উদ্দেশ্যে দেওয়া হয়। এবারের প্রতিবাদ্যটা হ্যাপি মাউথ হ্যাপি মাইন্ড, কারণ মুখ যদি সুস্থ থাকে, শান্ত থাকে, তাহলে মনটাও ভালো থাকবে। তো এটার মেসেজটা হলো জনগণকে, এটা সারা বিশ্বে বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশগুলি একই দিনে পালন করা হয়, যাতে অ্যাওয়ারনেসটা ডেভেলপ করা, মানুষের এটাকে গুরুত্ব বাড়ানো, যাতে মানুষের দাঁত মুখের উপরে আরও গুরুত্ব দেয়, আরও বিষয়গুলি জানে এবং নানান ধরনের সেখানে সেই দিনের প্রোগ্রামে অনেক আলোচনা হয়, সমস্যা এবং সমাধান সব কিছু নিয়ে। এবং এই দিবসটিকে কেন্দ্র করে নিশ্চয়ই আপনাদের সারা দিন ব্যাপী অনেক ধরনের কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচিগুলি কি কি? 2024 সাল থেকে 26 সাল পর্যন্ত এফডিআই মানে একটা ফেডারেশন বলতে সারা পৃথিবীর প্রায় 200টির বেশি অধিক দেশ মিলে এই এফডিআই গঠন করেছে এবং সেখান থেকে মেনলি এই ওরাল হেলথ ডেটি সিলেকশন এবং প্রতিবদ্ধ ডেটির বিষয়টি সিলেকশন হয়। তো 24 থেকে 26 পর্যন্ত তারা সিলেকশন করেছে এ হ্যাপি মাউথ ইজ হ্যাপি বডি, এটা ছিল গত বছর। এবারও একইভাবে আসছে, বডির জায়গাতে ওরা অ্যাড করেছে মাইন্ড, দ্যাটস মিনস এ হ্যাপি মাউথ ইজ এ হ্যাপি মাইন্ড। তারপরে গতবারে ওনাকে এই প্রতিবাদ বিষয়টিকে আনা হয়েছিল মুখের রোগের সাথে শারীরিক রোগের সম্পর্কটি, মানে মুখ ভালো থাকলে আমাদের শরীর ভালো থাকবে, এটি স্পষ্ট প্রমাণ করার পরেই কিন্তু এই প্রতিপাদ্যটি এসেছিল। এবার ওই একই ধারাবাহিকতায় আসছে মাইন্ড, মানে আমাদের শরীর বা আমাদের মুখ যদি ভালো থাকে আমাদের মানসিকতাও ভালো থাকবে। এটাও কিন্তু রিসার্চে প্রমাণিত। যাদের মুখের ওরাল হাইজিন ভালো, যারা রেগুলার দাঁত ব্রাশ করে, তাদের আত্মবিশ্বাস, কাজের আগ্রহ, বিষণ্ণতা থেকে দূরে থাকা, বলিষ্ঠ ব্যক্তিত্ব। স্যার, এই যে দিবসটি পালন করা হচ্ছে, আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাই যে কি ধরনের কর্মসূচি আর সারা দিন ব্যাপী আপনারা পালন করবেন? ডেন্টালে আমাদের যে মাদার অর্গানাইজেশন বাংলাদেশ ডেন্টাল সোসাইটি সহ যে অঙ্গ সংগঠনগুলি রয়েছেন, স্যার যেটা সভাপতি, আমি যেটার মহাসচিব, বাংলাদেশ ফেডারেশন ডেন্টাল সায়েন্স, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 2018 সাল। 18 থেকে এই পর্যন্ত প্রত্যেক এই মার্চ মাসে কিন্তু আমরা ব্যাপক আয়োজন করি। এর মধ্যে উল্লেখ করা যেগুলি, সেগুলি হচ্ছে পুরো মাস জুড়ে আমরা বিভিন্ন মিডিয়াতে, আজকে যেমন কথা বলছি, বিভিন্ন মিডিয়াতে আমরা সাধারণ মানুষকে মুখের স্বাস্থ্য রক্ষায় উদ্বুদ্ধ করতে বিভিন্ন ধরনের একদম বৈজ্ঞানসম্মত আলোচনা করি। এর পাশাপাশি আমরা নিউজ পেপার, জাতীয় পত্রিকাতে বিশেষ করপত্র প্রকাশের চেষ্টা করি। আর সবচেয়ে বড় যে ইফেক্টটা হয় সেটি হচ্ছে পোস্টার, একদম গ্রাম পর্যায়ে আমরা কীভাবে মুখের হাইজিনকে মেনটেন করতে হয় সেটার উপরে তথ্য দিয়ে পোস্টার প্রকাশ করি। এবং গত বছর থেকে একটি দারুণ জিনিস আমরা করতে যাচ্ছি বা করছি, যেটি ব্যাপক প্রশংসিত হচ্ছে, সেটি হচ্ছে দেশের শীর্ষস্থানীয় ডেন্টাল চিকিৎসকদের বিশেষ লেখা নিয়ে আমরা একটি সুভিনির প্রকাশনা বের করি। আমাদের উদ্দেশ্য থাকে 64টি জেলায় বিভিন্ন, যেমন মসজিদ বলেন, মসজিদ ইমাম সাহেব, স্কুলের হেডমাস্টার, এদেরকে আমরা বিনামূল্যে সরবরাহ করি, যাদের ফলে ওই বইটি থেকে
কীভাবে আধুনিকতার সাথে মুখের স্বাস্থ্যকে ভালো করা যায় সেগুলি তারা জানতে পারে এবং সাধারণ মানুষকে জানাতে পারে। স্যার, লিফলেট আপনার কি ধরনের মেসেজ থাকে ছোট্ট করে যদি বলতেন আমাদের। মুখের স্বাস্থ্য ভালো রাখার জন্য শুধু 3টা বিষয় যদি আমরা ভালো মতো ফোকাস করি তাহলে কিন্তু আমাদের মুখের স্বাস্থ্যটি ভালো রাখতে আমরা পারি। যেমন নিয়ম জেনে নিয়মিত দাঁতের সকল পৃষ্ঠ পরিষ্কার করা। নিয়মটি আমরা সবসময় বলি সকালে নাস্তার পর এবং রাতের ঘুমোতে যাওয়ার আগে, বিশেষ করে রাতের ঘুমোতে যাওয়ার আগে খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা। এবং সেটার জন্য নিয়ম মতো হয়, মন গড়া পদ্ধতিতে না, ইচ্ছা মতো ঘষাঘষি করলাম তা না, নিয়ম জেনে নিয়ম বুঝে সেটাকে ব্রাশ করে রাখতে হবে এবং তার জন্যে 2 মিনিট সারাদিনে এই 4 মিনিটই যথেষ্ট মুখে পরিষ্কার রাখার জন্য। আচ্ছা। এর পাশাপাশি দাঁতের ফাঁকে খাবার ঢোকে তাদেরকে ডেন্টাল ফ্লস অথবা ইন্টারডেন্টাল ব্রাশ, যেটা গ্রাম পর্যায়ে বাজারে এখন পাওয়া যায়, এটিকে জোগাড় করে নিয়ে এটিকে পরিষ্কার করে রাখতে হবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে খাদ্য অভ্যাসের পরিবর্তন। আমরা জানি মিষ্টি জাতীয় বা চিনি জাতীয় খাদ্য শরীরের জন্যই ক্ষতিকর, আপনারাও জানেন বা দর্শকরা এখন জেনে গেছে। এইখান থেকে কিন্তু মুখের দাঁত ক্ষয় রোগ বলি, মুখের স্বাস্থ্য নষ্ট হয় বলি, এটা চিনি থেকে হয়। তো চিনি জাতীয় খাদ্যকে আমরা কমিয়ে ফেলে ছোট বাচ্চা থেকে শুরু করে আমরা স্বাস্থ্যবান্ধব খাবার বা শাকসবজি দিতে পারি। কেন্দ্র করে আপনারা যে বেসিক যে ইনফরমেশনগুলো দেওয়া দরকার বা টিপস সেগুলো আপনারা দিয়ে থাকেন। আরো জানবো এই দিবসকে কেন্দ্র করে কি ধরনের কর্মসূচি থাকছে। রুমি স্যারের কাছে এখন একটু জানতে চাই যে দাঁতকে সুস্থ রাখা কেন এত বেশি জরুরি। আমরা যেমন জানি বড় বড় অঙ্গ প্রত্যঙ্গগুলি, দাঁতও যে একটা শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ, এই বিষয়টি যুগ যুগ থেকে অবহেলিত হয়েছে। জ্ঞানের অভাব হোক অথবা অ্যাওয়ারনেসের প্রোগ্রামের অভাব হোক, তবে মানুষ এখন শিক্ষিত হচ্ছে, দাঁতের গুরুত্বটা বুঝতে পারছে। প্রথমত আমরা বলবো যে দাঁত কিন্তু 2 সেটে থাকে, একটা দুধ দাঁত আর একটা ভোগ দাঁত, পার্মানেন্ট টিথ। দুধ দাঁতটা জন্ম হওয়া আরম্ভ করে বাচ্চা তো বড় হতে থাকে, 6 মাস থেকে আরম্ভ করে 2.5 বছরের মধ্যে নিচের পাটিতে 10 এবং উপরের পাটিতে 10, এই 20টি, এবং 2.5 বছরের বয়সের মধ্যে দিয়েই কিন্তু দাঁতগুলি জন্ম হয়ে যায়। এই জিনিসগুলি আজকে আলোচনার মধ্যে আনার বিষয় হলো, এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মা বাবা যার বাচ্চাকে বড় করছে, পরিচর্যা করছে, এগুলি জানা দরকার। এরপরে ধাপটা হলো যে এটা দাঁত কখন থেকে পড়া আরম্ভ করবে। 6 বছর সাধারণত 6, 6.5 থেকে দুধ পড়া আরম্ভ করে দুধ দাঁত, এবং 10-11-র মধ্যে এই 20টি দাঁতই শেষ হয়ে যায়। তো দুধ দাঁতের কাজ কি? দুধ দাঁতের কাজও কিন্তু দাঁত মানেই চিবানো অথবা চিবিয়ে খাওয়ার বিষয়গুলি চলে আসে। আমরা সবসময় বলি যে বাচ্চারা যখন দাঁত উঠতে আরম্ভ করে আস্তে আস্তে দুধ থেকে আরম্ভ করে আস্তে আস্তে খাওয়ার পরিবর্তন করে, একটু মিশ্র খাওয়া, একটু পিসপাস, তারপর আস্তে আস্তে একটু শক্ত খাওয়া। 2.5 বছরে বাচ্চারা কিন্তু কিছু জিনিস চাবিয়ে খেতে পারে। এরপরে যখন এগুলি পড়ে যায় বিভিন্ন জায়গায় রিপ্লেসমেন্টগুলি ভোগ দাঁত দিয়ে হয়। দাঁত গুরুত্বপূর্ণ কারণ দাঁতের সাথে শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গের সম্পর্ক আছে এমনভাবে, দাঁত নিউট্রিশন সরবরাহ করে কিভাবে? দাঁত দিয়ে যদি খাদ্য ভালো চিবন না করা যায় এবং মুখে যদি ইনফেকশন অথবা ব্যাকটেরিয়া থাকে, খাবার গেলার সঙ্গে পেটে ওগুলি চলে যাচ্ছে। তো নিউট্রিশন সাফিসিয়েন্ট যদি হেলদি নিউট্রিশন আমরা না নেই, ভালো চাবানো, তাহলে হজমের সমস্যা হয়ে যায়। হজমের সমস্যা হলে পরে আমরা তো একটা ব্যালেন্স ফুড বলতে আমরা ফ্যাট, কার্বোহাইড্রেট এবং প্রোটিন 3টা জিনিস নিতে হবে, এবং সেগুলির উপাদান যেগুলি খাদ্য আছে, এগুলি মাংস আছে, ফলমূল আছে, সবজি আছে। তো সেখানে দাঁতের সঠিক প্রয়োগও দরকার, এবং সুস্থ দাঁত না থাকলে ভালো করে চিবাবে না। তাই দাঁত অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং শেষ দিন পর্যন্ত মানুষকে খেতে হবে। খাওয়া ছাড়া, নিউট্রিশন ছাড়া মানুষ তো চলতে পারবে না। তো শেষ দিন পর্যন্ত আমাদের দাঁতের প্রয়োজন হয়। তো সেই হিসাবে বিবেচনা করলে দাঁত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সারা জীবনের মানুষের সঙ্গী, এবং সেইভাবে যদি সুস্থ রাখা যায় মানুষ ভালো স্বাস্থ্যের অধিকারী হবে এবং ভালো খাদ্য নিতেও পারবে। স্যার, আমরা আরো বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। চলে যাচ্ছে ডক্টর রাজ স্যার আপনার কাছে। আমরা দিবস সম্পর্কে আরেকটু জানতে চাই যে ঢাকা কেন্দ্রে কি ধরনের আপনাদের কর্মসূচি রয়েছে বা কি প্ল্যান রয়েছে আপনাদের? প্রথম যে প্ল্যানটি আমরা করতে চাই, গত বছরও করেছি বা তার আগেও করেছি, আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুলের বাচ্চাদেরকে শুরু করি বিভিন্ন ফ্রি ক্যাম্প করা, কীভাবে ব্রাশ করতে হয়। কারণ ওই বয়স থেকে যদি ওরা শিখে নিতে পারে বা আয়ত্ত করে নিতে পারে, তাদের বাকি, যেমন স্যার বলছেন, আপনি বলছিলেন, বাকি জীবনগুলো কিন্তু মুখের স্বাস্থ্য ভালো রাখতে পারবে। এর পাশাপাশি আমরা র্যালি করি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে। এই যে দাঁতের পরিষ্কারের বিষয়টি বা দাঁতের রোগ হলে কোথায় যেতে হয়, এটি কিন্তু আমাদের মানুষ অনেকেই জানে না। ফলে এক ধরনের অসাধু ব্যবসায়ীর কাছে অপচিকিৎসার শিকার হয়।
সেইটাকে সচেতনতা করতে হবে। আমরা বিভিন্ন র্যালি করি, এই ধরনের প্রোগ্রাম দিয়ে আসলে এই দিবসটি আমরা সাজাই। স্যার, যারা লো প্রোফাইলের মানুষ তারা জানার চেষ্টাও করে না যে কিভাবে ব্রাশ করলে, কতবার ব্রাশ করলে দাঁতকে আসলে ভালো রাখা যায়, তো এই দিক থেকে আপনারা আসলে কি করছেন স্পেশালি? এটি খুব ভালো একটি বিষয়। দেখেন, একটি গবেষণা বলছে আপনি যেমন শহর কেন্দ্রিক মানুষের এদের কিন্তু মুখের রোগগুলি বেশি হয় জানার পরেও। কারণ যারা গ্রামে থাকে তারা না জেনেও কিন্তু তারা পেয়ারা খাচ্ছে, তারা আখ চিবিয়ে খাচ্ছে। এই খাওয়ার ফলে বা এই যে তাদের খাবারের অভ্যাস, সেই ফলে কিন্তু ওদের স্বাস্থ্য খুব ভালো থাকে। আপনি দেখবেন এই শহরের ছোট বাচ্চারা একদম দাঁত ওঠার পরে দাঁতের মধ্যে ক্যারিজ হয়ে যায়। এই তারা এই যে সুইটি জিনিস খাচ্ছে, চিপস, কোমল পানীয়, বাজারজাত যে জুসগুলো আর্টিফিশিয়াল, এখান থেকে কিন্তু মুখের ক্ষতিটা হয়ে যাচ্ছে। তো এই জন্য আপনি যেমন জিজ্ঞেস করছিলেন যে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আসলে আমরা কী করি, আমরা যে বইটি ছাপাচ্ছি বা আমরা যে মিডিয়াকে কাজে লাগাই। আপনি জানেন যে মিডিয়া হচ্ছে এমন একটি জায়গা, অল্প সময়ে অনেক মানুষকে রিচ করা যায়। সেটি আমরা পার্সোনালি যে কিন্তু এটা সম্ভব হয় না। তো ওই মিডিয়াটাকে আমরা মেনলি ফোকাস করি, যার ফলে একদম ঢাকার বাইরের প্রান্তিক জনগোষ্ঠীর মেসেজটি পেতে পারে। আর স্কুল ক্যাম্প কিন্তু ঢাকাই করি না আমরা, আমাদের সংগঠনের একটি অনেক মেম্বার রয়েছে, তারা যে জেলায় যে আমাদের প্রতিনিধি রয়েছে তাদের মারফতেও কিন্তু আমরা ওই জেলার মধ্যে এই ধরনের ক্যাম্পের আয়োজন করি, যাতে করে স্কুলের বাচ্চাগুলো অন্তত শিখে যাক যে কীভাবে দাঁতটাকে পরিষ্কার করে রাখতে হয়। আচ্ছা ডক্টর রুমি স্যার, অনেকের ক্ষেত্রে আমরা দেখি যে মুখের মধ্যে বিভিন্ন ধরনের রোগ হচ্ছে, মাড়ি থেকে রক্ত পড়ছে, অথবা হচ্ছে যে তাদের গাম হয়তো ইনফেকশন হচ্ছে, এর বিশেষ কারণ আছে কি না? আসলে যেমন আমরা বিশেষভাবে উল্লেখ করি যে রাত্রে অনেক বাবা মাই জানে না যে রাত্রে অনেক সময় দুধের শিশি খেতে খেতে বাচ্চারা ঘুমাতে থাকে, বাচ্চারা বিরক্ত করে, তখন দুধে শিশি দেয় এবং এই দুধের মধ্যে চিনি থাকে। তখন এই যে সুগারটা অথবা রাত্রে দুধ খাওয়াটা তখন অনেক বেশি ক্ষতিকর হয়ে যায়। তো অ্যাকচুয়ালি যে দাঁত মাজতেছে বাচ্চাকে তো মাজতে পারে না, তাদেরকে মাজায় দিতে হয়, সেটা প্রপারলি করছে কিনা। তারপর বড় হয়ে যে বাচ্চারা বিভিন্ন সময় খাচ্ছে এবং রাত্রে ঘুমানোর সময় অনেক সময় তাদের প্রিয় চকলেট, চুইংগামও শুয়ে শুয়েও অনেক সময় খেয়ে, যেমনটি রাত স্যার বলছিলেন। হ্যাঁ, তো এই জিনিসগুলি অত্যন্ত ক্ষতিকর। আর এখন দেখেন যে সাম্প্রতিককালে মানুষের খাওয়ার অভ্যাসগুলি শহরকেন্দ্রিক, শহর তো এখন ঢাকা ছাড়া অন্যান্য শহরগুলিও খাওয়া দাওয়ার পরিবর্তন, এই যে ফাস্টফুড, জাঙ্ক ফুড, এই জিনিসগুলি আসলে শরীরের জন্য কোনোভাবেই উপকারী না এবং দাঁতের জন্যও না। তো সেই হিসাবে এই জিনিসগুলিতে বেশি চাবাতে হয় না, গিলে খায়, দাঁতের ব্যবহারও হয় না। আগের কালে মানুষরা যেমন খারাপ জিনিসগুলি হতো না, দাঁত নষ্ট হতো না, কারণ খাওয়ার ধরনটা স্বাভাবিক, একটা ন্যাচারাল টাইপের ছিল। যতই আমরা ন্যাচারাল থেকে আর্টিফিশিয়ালের দিকে চলে যাচ্ছি, অতই কিন্তু দাঁতের রোগ বেড়ে যাচ্ছে। এবং এই যে বলা হলো, আপনার প্রশ্ন ছিল যে দাঁত পরিচর্যা করার পরও কেন হচ্ছে, অ্যাকচুয়ালি প্রপারলি করা হচ্ছে কি না, এবং বিশেষ করে সকালবেলা নাস্তা খাওয়ার পর দাঁত মাজা এবং প্রপারলি ডেন্টাল ফ্লস করা, ইন্টারডেন্টাল ব্রাশ করা, ভালো করে কুলি করা, চাবায়ে খাওয়া, ফল জাতীয় জিনিস, পেয়ারা, আমড়া, গাজর, আখ, এগুলি মানে নিয়মিত একটা প্রতিদিনের আহারের মধ্যে যদি সেগুলি থাকে নিশ্চয়ই, এবং রাত্রে ঘুমানোর একদম শেষ মুহূর্তে পরিষ্কার করার পর পানি খেয়ে ঘুমায় পড়বে, সেটা বাচ্চা হোক বড় হোক, সবার জন্য এটা প্রযোজ্য। তাহলে কিন্তু দাঁতের রোগ অনেক কমে যাবে। ডক্টর রাজ স্যার, আপনার কাছে একটু জানতে চাই যে দাঁতের কত ধরনের রোগ রয়েছে যেগুলো আমাদের আসলে জানা উচিত, এবং জানতে পারলে আমরা সঠিকভাবে সঠিক সময়ে যেন ট্রিটমেন্টগুলো করতে পারি। যেমন ধরেন আপনার দাঁত শিরশির করছে, আপনি অপেক্ষা করবেন না, দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে জানতে হবে কেন শিরশির করছে এবং চিকিৎসা করিয়ে নিতে হবে খুব অল্প করে যেটা সম্ভব। কারোর মাড়িতে রক্ত পড়া শুরু হয়েছে, তখন যদি যাই চিকিৎসা সম্ভব। কারো কোনো ক্ষত হয়েছে, ঘা হয়েছে যেটি 14 দিন বা 20 দিনের বেশি রয়ে গেছে, কখন ব্যথা হবে আমরা ওয়েট করি। আবার আরেকটি আশ্চর্য বিষয়, ব্যথা শুরু হয়ে গেলেও কোথায় যেতে হবে এটা বুঝি না। দেখা যায় আশেপাশে ফার্মাসি থেকে সাময়িক ব্যথা লাঘবের জন্য আমরা অ্যান্টিবায়োটিক খাচ্ছি, ব্যথার ওষুধ খাচ্ছি, খেয়ে ওই রোগটি যেমন জটিলতা বাড়ছে, শরীরের ক্ষতি করছে। তো এই বিষয়টা যদি আমরা না করে থাকি, মুখের কোনো সমস্যা হলেই শুরুতেই যদি আমরা চিকিৎসকের পরামর্শ নেই, অথবা সারা বিশ্বের ডেন্টাল চিকিৎসকের মতো যদি আমরা বলতে চাই যে বছরে অন্তত 2 বার, একদম না পারলে অন্তত 1 বার যে আমরা একদম বৈধ ডেন্টাল চিকিৎসকের পরামর্শ নিয়ে নেই। কারণ দাঁতের ম্যাক্সিমাম রোগ বা মুখের মধ্যে ম্যাক্সিমাম রোগ শুরুতে তেমন বড় ধরনের উপসর্গ দেই না, ফলে মানুষ আসলে খুব বেশি রকমের গরজ করে না, খুব বেশি সচেতন হয় না যে চিকিৎসক যেতে হবে। আর সমস্যা তখনই হয়ে যায় যতদিন বাড়ে, জটিলতা বাড়ে,
চিকিৎসা পদ্ধতি জটিল হয়, খরচও বেড়ে যায়। ডক্টর রুবি স্যার, আপনার কাছে একটু জানতে চাই যে এই যে হাতুড়ি চিকিৎসক যারা রয়েছে তাদের যে একটা অপচিকিৎসার যে সার্ভিস যে তারা দিচ্ছে সেটিকে আসলে কিভাবে বন্ধ করা যায়, আপনার পরামর্শ কি এক্ষেত্রে? অ্যাকচুয়ালি মানুষের অ্যাভেলেবিলিটি, আগে যেমন আমাদের ডাক্তার সংখ্যা বাংলাদেশে কম ছিল, 1961 থেকে ডেন্টাল কলেজ প্রথম তৈরি হয় বাংলাদেশে, যার ফলে মেডিকেল সায়েন্স যতটুকু ডেভেলপ করেছে, মেডিকেল ডক্টরস যারা সাধারণ এমবিবিএস, ডেন্টিস্টরা পেছায়। এরপরে সরকারের পাশাপাশি প্রাইভেট সেক্টরগুলিও এসেছে, এখন একটু দ্রুতই বাড়ছে। জনসংখ্যা অনুপাতে যদি ডেন্টিস্টের সংখ্যা না থাকে তাহলে এত সেবাগুলি প্রদান করা যায় না। এখনও শহর এবং শহরতলিতে ডেন্টিস্টরা আছে, আর গ্রাম পর্যায়ে, উপজেলা পর্যায়ে, প্রত্যন্ত অঞ্চলে ডেন্টিস্ট আমরা পাঠাতে পারছি না। আচ্ছা। আর মানুষের যে দাঁতের যে চিকিৎসা জটিল অবস্থায় যখন আসে, চিকিৎসা যেমন জটিল হয়, চিকিৎসার ব্যয়ও অনেক বেড়ে যায়। তো মানুষ এগুলি আমরা অ্যাভয়েড করার চেষ্টা করছি। ডক্টর রাজ বলল 6 মাস কিংবা 1 বছরে যদি আমাদের মুখটা পরীক্ষা করাই, ছোটোখাটো প্রবলেমগুলি অল্প কষ্টের মধ্যে সেগুলি সমাধান করা যায়। যদি এটি জটিল আকার ধারণ করে, এমন জটিল যেগুলিকে নিরাময় করাও অনেক কঠিন, তো সেখানে মানে শল্য চিকিৎসা, সার্জারি অথবা আরও কমপ্লিকেটেড কিছু লেগে যায়। তো তখন কস্ট কমাতে চাইলেও কস্ট কমানো যায় না। তো এই জিনিসগুলি আমাদের অ্যাওয়ারনেসটা আরও বাড়তে হবে। এই যে কোয়াক ডাক্তাররা যুগে যুগে, যখন ডেন্টিস্ট বাংলাদেশে ছিল না, ইভেন অন্য অন্য অনেক দেশের ইতিহাস আছে, তখন এই কোয়াক ডাক্তার বংশ পরিক্রমায় যে বাবা, দাদা, ছেলে এরা ডেন্টিস্ট্রি করেছে। তো এখনও বাংলাদেশে এটাও এখনও সংখ্যা রয়ে গেছে। এটা একটা তার মানে অ্যাভেলেবিলিটি। এখন আমি যেই গ্রামে থাকি, যেই থানায় উপজেলায় থাকি, এখানে কেউ ডেন্টিস্ট নাই, ধরেন সেখানে আছে। তো ব্যথা যখন হয় তখন রুগীরা তখন আর কুলাতে পারে না, কারণ তারা জটিল অবস্থায় চলে আসে। মানে সাধারণভাবে অল্প একটু দাঁত নষ্ট হয়েছে, ময়লা জমছে, খাবার সময় কোথায় কিছু আটকাচ্ছে, এইগুলি নিয়ে এত বেশি গুরুত্ব দেয়ও না মানুষ। হয় মুখ ফুলে যায়, অথবা হা করতে পারে না, অথবা গিলতে পারে না, এসব নানান জটিল অবস্থার আগে তো আর আসে না। তো সেখানে ভুল চিকিৎসা যেমন নিচ্ছে, আমরা প্রচার করছি, বিশেষ করে ডেন্টাল সোসাইটির একটা স্লোগান আছে, বিডিএস নয় তো ডাক্তার নয়, ডেন্টিস্ট নয়। বিডিএস মানে ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি। এখন মানুষ যদি সচেতনভাবে বোঝার চেষ্টা করে, এখন যারা কোয়াক ডাক্তাররা ABCD এটা সেটা দিয়ে নানান কিছু লিখে থাকে বিভ্রান্ত করার জন্য, এই জিনিসটা আমাদের এখন যেমন ওয়েবসাইটে যেয়ে দেখতে পারা যায় যে রেজিস্ট্রেশন নাম্বার এত এত, চেক করলেই বোঝা যায় যে ডাক্তার কি ডাক্তার না। সেই সুযোগগুলি আগে ছিল না। আর এছাড়া সব মানুষ, মানে যেমন বিভিন্ন ডিস্ট্রিক্টে যারা শিক্ষিত মানুষ আছে, অথবা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন, এরাও যদি কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম ছোট ছোট করে মানুষ কিন্তু আস্তে আস্তে বুঝতে পারবে, এবং সরকারি পর্যায়েও আমাদের সুযোগ সুবিধাগুলি আরও মানুষের দূর প্রান্তে নিয়ে যেতে হবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এই দিবসটি আজকে যথাযথভাবেই পালন করা হবে এবং মানুষের অনেক বেশি সচেতন হবে দাঁতের ব্যাপারে। আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আজকের এই আলোচনায় আমরা এনটিভিতে অংশগ্রহণ করে এবং সুযোগ পেয়ে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আর এই আজকে অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ জনগণকে আমরা এই মেসেজই দিতে চাই, মুখের স্বাস্থ্য রক্ষায় কোনো অবহেলা নেই, সঠিক নিয়ম জেনে মুখের স্বাস্থ্য পরিচর্যা করুন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই অনুষ্ঠানটি আজ ওয়ার্ল্ড ওরাল হেলথ দিবস, আর এই দিবসটিকে কেন্দ্র করে কিন্তু অনেক ধরনের কর্মসূচি আজকে রয়েছে এবং সেই হিসেবেই কিন্তু কর্মসূচিগুলো পালন করা হবে মানুষকে দাঁত সম্পর্কে সচেতন করার জন্য। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে ছোট ছোট পরিবর্তন, মানে রমজানে তো আমাদের একটু পরিবর্তন আসে আমাদের জীবনযাত্রায়, সেটি খাদ্যাভ্যাস বলুন আর সেই সাথে আমাদের ঘুম। তো এই পরিবর্তনটাকে আমরা যদি একটা নিয়মে নিয়ে আসি, তাহলে হবে কি আমাদের যে আভ্যন্তরীণ ঘড়ি সার্কাডিয়ান রিদম এটি ইনট্যাক্ট থাকবে এবং সারা বছরের জন্য আমরা সুস্থ থাকব। কারণ এই রোজা রাখার মাধ্যমে আমাদের শরীরে যে পরিবর্তনগুলো ঘটে, যে আমাদের ব্রেন থেকে এক ধরনের নিউরোট্রফিক ফ্যাক্টর রিলিজ হয়, যেটি আমাদেরকে ফোকাস রাখতে সাহায্য করে, আমাদের স্মৃতিশক্তি বাড়িয়ে দেয়।
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbt.com এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গেই থাকুন।